আপনারা দেখছেন নিউজ 9, ভয় পাই না, এগিয়ে চলি। ব্রিগেডে শঙ্খধ্বনির সঙ্গে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ পড়া হলো গীতার 5টি অধ্যায়। সকালে হয় কলস স্থাপন, হরিনাম সংকীর্তন। ব্রিগেডে 80 বর্চন দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী হাজির ছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের দৈত্যাপতি। ব্রিগেডে তৈরি 2টি ভাগে তৈরি বিভাগ মঞ্চ হলো গীতা পাঠের। লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের জন্য ব্রিগেডকে 20টি ব্লকে ভাগ করা হয়েছিল। প্রশংসনীয় উদ্যোগ লক্ষ্য করে গীতা পাঠ শুরুর আগে লিখিত বার্তা প্রধানমন্ত্রীর। কি বলেন শুভেন্দু অধিকারী, শোনাবো। 1 লক্ষের বেশি লোক ছিল, 1 লক্ষের বেশি লোক। যে 20টা ওদের ভরে গেছে। এখানে আমরা যে সামনের দিকটায় বসেছিলাম, এখানে অন্তত 10,000 লোক ছিল। গাড়ি বন্ধ করেছে, গেট পরীক্ষা করেছে, লঞ্চ বন্ধ করেছে, পুলিশ লাগেনি, কর্পোরেশনের কাউকে লাগেনি, ট্রেন ভাড়া করতে হয়নি। হিন্দু জাগরণ হয়েছে, সফল প্রোগ্রাম, সন্ত সমাজকে প্রণাম, কারো সাহায্য লাগেনি। একদম গোটা পৃথিবীতে একসঙ্গে কোন ধর্মগ্রন্থ পাঠ লক্ষ মানুষের কণ্ঠে ডিসিপ্লিন হয়েতে এত সুন্দরভাবে এটা একটা নজির এবং ইতিহাস সৃষ্টি করেছে। একটা পুলিশ লাগেনি, কর্পোরেশনকে লাগেনি। বিশ্বভারতীর নয়, রাজ্যের সরকার পরিচালিত পৌষ মেলার ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উদ্বোধনেই বিশ্বভারতী কর্তৃপক্ষকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের এই জায়গা কেউ কলুষিত করুক তা চাই না। কোনো স্বৈরাচারী মনোভাব নিয়ে বিশ্বভারতী চালালে হবে না। আশ্রমিক থেকে পড়ুয়া সকলকে সম্মান দিতে হবে। বিশ্বভারতী কর্তৃপক্ষের পৌষ মেলা বন্ধের সিদ্ধান্ত মানুষ ভালোভাবেই নেয়নি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের যে কন্ট্রিবিউশন সারা পৃথিবীর জন্য, বাংলার জন্য, সারা দেশের জন্য, তা কখনোই আমরা বুঝতে পারি না। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যোগ্য মর্যাদা দেওয়ার জায়গা থেকে কেউ কলুষিত করুক, এটা আমরা চাই না। সতর্কতার সাথে, সাবধানতার সাথে, ভালোবাসার সাথে বিশ্বভারতী আঙ্গিক সমস্ত পরিবেশকে রক্ষা করে সুন্দরভাবে এই মেলা আপনারা করুন এবং অনেক মানুষ আসবেন এবং তারা আপনাদের ভালোভাবে মেলা দেখবেন। মেলা আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয়। মেলার মধ্যে গরিব বড়লোকের কোনো সীমারেখা থাকে না, মেলার মধ্যে সাদা কালের কোনো সীমারেখা থাকে না, মেলার মধ্যে জাতীয় জাতপাত নিয়ে কোনো সীমারেখা থাকে না। মেলা মানে মেলা, সব মানুষের সব ধর্মের খেলা। আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমাকে ভার্চুয়ালি থাকার যে পারমিশন আপনারা দিয়েছেন, তার জন্য আপনাদের সকলকে বোলপুরের মাটিতে, বিশ্বভারতীর মাটিতে আমি আমার অনেক শ্রদ্ধা, অনেক প্রণাম জানাচ্ছি। এইভাবে বিশ্বভারতী এগিয়ে চলুন। বিশ্বভারতীর সম্মান, মর্যাদা, আশ্রমিকদের প্রপার মর্যাদা দিয়ে, ছাত্রছাত্রীদের ভালোবাসা দিয়ে, কোন স্বৈরাচারী মনোভাব নিয়ে নয়, ভালোবাসার সম্পর্ক দিয়ে, প্রকৃতির মুক্ত বাদনে বাদন ছাড়া বাদ ভেঙে দেওয়ার যে খেলা, সেই খেলার আদর্শ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বিশ্বভারতী গড়েছিলেন। শিক্ষায় দুর্নীতির অভিযোগ, তার মধ্যে প্রাথমিকের টেট। রাজ্যকে আক্রমণ শুভেন্দু অধিকারীর। বললেন, পুলিশ টাকা নিয়ে করছে, এটাতে কেউ চাকরি পাবে না। পরীক্ষার্থী পিছু 1000 টাকা নষ্ট করলো, 500 টাকা আগে নিয়েছে। কি বললেন শুভেন্দু, শোনাবো। কনভোকেশন আগে বাতিল করে দেওয়া উচিত ছিল মহামান্য চ্যান্সেলরের। কাউকে দোষ দেবো না, রাজ্যপাল অনেক শ্রদ্ধেয় ব্যক্তি, অ্যাক্টিং ভিসিও শিক্ষাবিদ, কিন্তু ছাত্রছাত্রীদের ক্ষতি হয়েছে। সব ছাত্রছাত্রী তো আর মাকু নয়, টুকরে টুকরে গ্যাং নয়। অনেক গ্রামের গরিব মানুষের ছেলেপেলেরা, কৃষক সন্তানের ছেলেরা থাকে, তারা আজকে সার্টিফিকেট নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। যে ক্ষতিটা হয়েছে বা তারা যে বিড়ম্বনায় পড়েছে, এটার জন্য বিরোধী দলনেতা হিসেবে আমার সমব্যথিতা ছাত্রছাত্রীদের উপর আছে। ডেটের প্রশ্ন বিক্রি হয়েছে, ফোন করে করে বিক্রি হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয় স্বজনদের মোবাইল অ্যালাউ করা হয়েছে। পুলিশ টাকা নিয়ে করেছে বিভিন্ন স্কুল কলেজ। এটাতে কেউ চাকরি পাবে না।
পার স্টুডেন্ট 1000 টাকা ধ্বংস করলো। 500 টাকা আগে নিয়েছে, আজকে যাতায়াত, টিফিন, জলের বোতলে আরো 500 গেল। 1000 টাকা করে পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের ধ্বংস করলো। 17 সালে টেটের রেজাল্টের নিয়োগ হয়নি, 22-এর টেটের নিয়োগ হয়নি। এবারে শুধুমাত্র লোকসভা নির্বাচনের আগে টাকা তোলা আর চাকরি দেওয়ার একটা ললিপপ ধরানোর জন্য বেকার যুবক যুবতীদের কষ্টার্জিত মিনিমাম 1000 টাকা করে নষ্ট করলো এই মমতা সরকার, চোর মমতা। নির্বাচিত সরকারের দায়িত্ব নাগরিককে নিরাপত্তা দেওয়া, দেশের সংবিধান অন্তত তাই বলে। সেখান থেকে চিঠি দিয়ে আমাকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। বোর্ড আমাকে অনুরোধ করেছে সমাবর্তনে আসতে, জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অপসারিত উপাচার্য বুদ্ধদেব সাউ। তিনি আর কি বলেন শোনাবো। একটা রাজ্য সরকার থেকে, অর্থাৎ যারা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের দ্বারা নির্বাচিত সরকার, তারা যে কোনো মানুষকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব তাদেরই, সংবিধান অন্তত তাই বলে। যার ফলে সেখান থেকে একটা চিঠি এসছে আমাকে কন্টিনিউ করতে। এবারে সেই দুটো চিঠি আমি ইউনিভার্সিটির সর্বোচ্চ বডি যেটা কোর্ট, সেই কোর্টে আমি ফেলে দিয়েছিলাম। কোর্ট থেকে আমাকে রিকোয়েস্ট করছে যে সমস্ত সার্টিফিকেট আজকের ডেটে আমি ভাইস চ্যান্সেলর হিসাবে যেন করি, এবং কনভোকেশনটাও ভাইস চ্যান্সেলর হিসাবে যেন করি, তাদের রিকোয়েস্টটা আমি রেখেছি। আইনি জটিলতা হবে না? মানে ধরুন আজকে 24 তারিখ আপনার ভাইস চ্যান্সেলর ডেটে আপনি একটা সই করছেন, যাদবপুর ইউনিভার্সিটির কোর্ট নিশ্চয়ই সেই আইনি জটিলতা সম্বন্ধে ওয়াকিবহাল। ছাত্রদের ইন্টারেস্ট সমস্ত কিছু মানবতার ঊর্ধ্বে, কেননা যে কোনো দেশের আইন জয় সব কিছুই হয় কিন্তু মানুষের জন্য। আজ 2023-এর টেট মানে প্রাথমিক শিক্ষক পদে যোগ্যতা প্রমাণের পরীক্ষা। গত বছরের টেট নির্বিঘ্নে সম্পন্ন হলেও চাকরির কোনো গল্পই নেই কার্যত বলাই যায়। এছাড়াও অপেক্ষারত রয়েছেন বহু চাকরি প্রার্থী। এই পরিস্থিতিতে চাকরির আশা দুরাশা বলেই মনে করছেন চাকরি প্রার্থীরা। আসুন দেখে নিই সেই ভিডিও। আশা নিয়ে তো এসেছি পরীক্ষা দেওয়ার জন্য, এরপর পরীক্ষার পরে বুঝতে পারবো। মানে নিয়োগ তো আর হচ্ছে না, শুধুমাত্র পরীক্ষাই দেওয়া হচ্ছে। পরীক্ষাটা দিচ্ছি এখন আপাতত, পাস করার। হ্যাঁ, আগেও দিয়েছি, আবার দিচ্ছি, বছরই দেবো হয়তো। এটা মানে একবার পাস করে আছে, তাও সত্ত্বেও তো চাকরি বাকরি তো কিছু হয়নি। আবার দ্বিতীয়বার আশা নিয়ে পরীক্ষা দিতে এসেছি। যদি পরীক্ষা দিয়ে পাস করি বা ফেল করি, বা যারা পাস করবে তাদেরকে যদি খুব তাড়াতাড়ি নিয়োগ করা হয়, তাহলে এটাই সবচেয়ে খুশি হব। এটার জন্যই আমরা কিন্তু এভাবে নিয়োগ দুর্নীতি যে টালবাহানা চলছে, সেটা কি বলবো? সেটাই বলবো, সুষ্ঠুভাবে সেটা পরিচালনা করে, সেই জন্যই তো সরকার আছে, সুষ্ঠুভাবে এটা পরিচালনা করুক, বা পরিচালনা করে সেটার দিকে একটা পদক্ষেপ বাড়াক। ঠিক আছে তো, এটাই চাই যে যেটা সঠিক হবে। আর অতি সত্বর যদি মানে নিয়োগ করানো যে যায়, কারণ আমি আমার দাদা সবাই তো পাস করে আছে। ঠিক আছে তো, কারণ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুব একটা খুবই তো ভালো নেই, বা যে ছেলেরা এখনও তো মা বাবার ঘাড়ে চেপে খেয়ে যাচ্ছে, টেট পাস করে বসে আছে। ঠিক আছে, তারাও তো চাই নিজে একটা কিছু করতে চাকরির জন্য। পাস করে বসে আছে কিন্তু চাকরি পাচ্ছে না, এটাই আমি মনে তো হচ্ছে না যে হবে। আগের বারেও দিয়েছিলাম, ঠিক আছে, কোনো কাজ হয়নি এখনও পর্যন্ত। 1 বছর হতেই গেল, কোনো নিয়োগ হচ্ছে না। আগের অনেক প্যানেল বাকি আছে, তাদেরকেও নিয়োগ করছে না। শুধু টেটের ক্ষেত্রে না, অন্যান্য চাকরির ক্ষেত্রেও সেম সমস্যা। 2022 সালে 11ই ডিসেম্বর যে পরীক্ষা হয়, তারা এখনো মেধা তালিকা তৈরি হয়নি। না, তৈরি হয়নি, হবেও বলে মনে হচ্ছে না। এই সরকার যতদিন আছে এইভাবেই চলবে, আর কি বলবো। আমি আসছি, আমার পরে আরও হচ্ছে অনেক স্টুডেন্ট আসবে, তারাও দেবে, তাদেরও নিয়োগ হবে বলে আমার মনে হচ্ছে না। কী নাম আপনার? আমার নাম মনিরুল ইসলাম। আমি এসেছি আমার যাত্রাগাছি পশ্চিম পাড়া ইকো পার্ক 1 নম্বর গেটের কাছ থেকে। করলো, তারা এখনো চাকরি পায়নি, কি আশায় আবার তো? আশাতেই আছে, এখনো কি হবে সেটা তো বোঝা যাচ্ছে না। চাকরির তো কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না, শুধু পরীক্ষাই নিয়ে যাচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না কি হচ্ছে। গত বছর দিয়েছিলেন? হ্যাঁ, গত বছর দিয়েছিলাম। মানে পাস আউট? না, পাস আউট হয়নি, 6 নম্বরের জন্য হয়নি। সেই কারণে কি আবার এবছর? হ্যাঁ, আবার এবছর। এবছর কি আশা আছে চাকরি হবে, রিক্রুটমেন্ট হবে? আশাই তো আছি, আসার জন্যই তো পরীক্ষা দিচ্ছি, কিন্তু কি হবে সেটা তো বলতে পারছি না। সবই তো সরকারের হাতে, তাই না? আপনার নাম? শিল্পা দাস। গত বছর দিয়েছিলেন? আর গত বছর পাস করেছি, এবছর তবুই দিচ্ছি যাতে নাম্বার বাড়ানো যায়। গত বছর পাস করলেন, এবছর আবার কেন? নাম্বারটা বাড়ানো, নিয়োগ তো হয়নি, 22-এর ডেটে এখনও তো নিয়োগ হয়নি, কমপ্লিট হয়নি।
এবছর কি নিয়োগ হবে বলে মনে করছেন? মনে তো হচ্ছে না, কি হবে এখন কে যাবে। কি আশাই যদি হয় নাম্বার বাড়লে আরও বেটার অপরচুনিটির জন্য দিচ্ছে। কি নাম? পরিষেবা ভালো না। সাইফুদ্দিন আমার নাম। গ্রাস করতে চাইছে। আমার মনে হয় যে তার বিকল্প হতে পারে বাংলা সংস্কৃতি, বাংলা বই, বাংলা থিয়েটার, বাংলা সিনেমা, বাংলা গান, বাংলা ভাষা। হ্যাঁ, এটাই আমার মনে হয় আঞ্চলিক যে অস্মিতা, সেটাকে যদি আমরা ঠিকঠাকভাবে আমরা কেটার বলবো না, আমরা যদি একটা লালন পালন করতে পারি, আমরা যদি এখানকার সত্যিকারের সাহিত্যিকদের চিনতে পারি, আমরা যদি এখানকার ঠিকঠাক লেখকদের, গায়কদের, চলচ্চিত্র পরিচালকদের আমরা যদি শনাক্ত করতে পারি বা থিয়েটার পরিচালকদের, তাহলেই সেটা কিন্তু বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি, এই যে মানুষকে হত্যার রাজনীতি। আশা একদমই নেই বলতে গেলে। আগের বারে তারা দিয়েছে, তাদেরও নিয়োগ নেই, আমাদেরও হবে কিনা কি জানি, কোনো নিয়োগের নোটিফিকেশন নেই, ব্যাস এটুকুই। দেশকে সুরক্ষিত রাখতে হলে নিজের সংস্কৃতিকে আগে সুরক্ষিত করতে হবে বলেন শঙ্করাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গীতা পাঠের অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারলেও এই উদ্যোগের প্রশংসা করেছেন। গীতা পাঠের পাল্টা হিসেবে এদিন বাম কংগ্রেসের পক্ষ থেকে সংবিধান পাঠের কর্মসূচি নেওয়া হয়। असली भारतीय कौन है, नकली भारतीय कौन है, यही मिलावट हमारी कमजोरी है, ये नहीं होना चाहिए। शुद्ध घी से ही हवन हो सकता है, घी में मिलावट नहीं होना चाहिए। इसी तरह से हमारी भारतीयता में, हमारे सिद्धांत में कोई मिलावट नहीं होनी चाहिए। हमारी जो परंपरा एवं परंपरा प्राप्तम, भगवान की गीता में कह रहे हैं, परंपरा से प्राप्त जो सनातन संस्कृति है, किसी भी देश की रक्षा यदि करना है, उसके अस्तित्व की सुरक्षा करनी है, तो अपनी संस्कृति और संस्कार की रक्षा हमें करनी होगी। संस्कृति और संस्कार की रक्षा कैसे होगी? धर्मशास्त्रों के ज्ञान से होगी, वेदों से होगी, शास्त्रों से होगी, पुराणों से होगी, भगवत गीता से प्राप्त होगी, रामचरितमानस से प्राप्त होगी, श्रीमद् भागवत से प्राप्त होगी। हमें सन्मार्ग पर चलाने वाले जितने भी धर्म ग्रंथ हैं, उन धर्म ग्रंथों का आश्रय लेकर के ही हम अपनी भारतीयता को समझ सकते हैं। समझना चाहिए, सोचना चाहिए कि ऐसा क्या है भारत में जिससे भारत भारत सिद्ध होता है। ऐसा क्या है? एनेदम भारतम, भारतीय यत्र संस्कृति ही, हिमालय से लेकर सिंधु से लेकर पूरे देश में जो संस्कृति व्याप्त है, उस संस्कृति का नाम सनातनीय हिंदू संस्कृति है। इस संस्कृति ने, इस देश ने सबका आदर किया, सबका पालन पोषण भी किया, सबने यहां निवास भी किया। संशोधन केवल इतना करना है कि हम जहां रहते हैं, जहां हमारा उदर पोषण होता है, जिसका हम भोजन, जल, प्रसाद ग्रहण करते हैं, उसके प्रति हमें कृतज्ञ होना चाहिए। ये भारतीय संस्कृति है और यह संस्कृति हमें एनाश्चो पितरो याता, एन याता पिता महा, हमारे पिता, उनके पिता, उनके पिता, वहां से चली आ रही है। आदि अनादि हमारी सनातनीय परंपरा है, इसलिए इसे सनातन धर्म कहते हैं, हिंदू धर्म कहते हैं। श्रुति स्मृति सदाचारः स्वस्थ च प्रियमात्मनः एतच्चतुर्विधं प्राहु साक्षात धर्मस्य लक्षणम। श्रुतियों के, स्मृतियों के द्वारा प्रतिपादित जो धर्म के लक्षण कहे गए हैं, उनका हमें पालन करना चाहिए। सदाचार युक्त होना चाहिए, शिष्टाचार युक्त होना चाहिए। शिष्टाचार ही सदाचार है। धर्म पालन के ये सरल उपाय हैं, और सरल उपाय हैं धृति क्षमा दमोस्तेयम, शौचमिंद्रिय निग्रह, धीर विद्या सत्यम क्रोधो, दशकम धर्म लक्षणम। ये धर्म के 10 लक्षण मनुष्य मात्र के लिए कहे गए हैं।
मनुष्य मात्र को इनका पालन करना चाहिए। धर्म के इन लक्षणों का पालन करने से हम अपनी संस्कृति और राष्ट्रीयता की रक्षा कर सकते हैं। हमारी संस्कृति में, हमारे संस्कृति के ज्ञान के लिए हमारे पाठ्यक्रम में गीता जी के उपदेश का समावेश होना चाहिए। हमारी संस्कृति और संस्कारों की रक्षा के लिए हमारे पाठ्यक्रम में रामचरितमानस, परमात्मा श्री राम ने कैसे राम राज्य की स्थापना की, कैसे राज्य का संचालन किया, दैहिक दैविक भौतिक तापा, राम राज्य काहू नहीं व्यापा, सब नर करहि परस्पर प्रीति। नहीं दरिद्र कोई दरिद्री नहीं था श्री राम के राज्य में, कोई अज्ञानी नहीं था, कोई तापत्रय वाला नहीं था, तापत्रय से सभी मुक्त थे। ये हमारी भारतीय संस्कृति के पोषक ग्रंथ हैं, इनका अनुकरण करना चाहिए। परमात्मा श्री राम ने अवतार लेकर वह कर करके दिखाया जो मनुष्य को करना चाहिए। আপনারা দেখছেন নিউজ 9।